মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে, মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, সাহস তো পুরো কলিজা ভর্তি আছে, বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে। তো এরকম মানুষই আমরা চাই কোথাও না কোথাও। ধন্যবাদ দেই ডক্টর ইউনূসকে। বাপের উপরেও বাপ থাকে, আর চিরদিনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে খতম হচ্ছে ভারতের নাক গলানো। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপাকে পড়বে বাংলাদেশ, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা না পেরোতেই মজার খবর দিতেছি আজকে আপনাদের। এটা শুনে অনেকেই খুশি হবেন। বাংলাদেশের মানুষের জন্য এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে যে আমি চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব আসছেন। বলা হচ্ছে যে 54 বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। আমরা ভারতের উপর ক্ষোভ ঝালটা মিটাইতে পারবো। পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন, বিএনপিকে শেষ করে দিচ্ছেন। যে বিএনপি শেষ, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দেখেন পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির এমন জায়গায় হাত দিয়েছে, এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছে। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি। একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি, কাজ ততটা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচক হিসেবে কিন্তু আমাদের সবাই চিনেন, বাট আমি আবারও বলি, এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে। মাথায় রাখতে হবে। একটা ওয়ার্ড ইউজ করাইছেন, যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনিই কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে। যেমন আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে আসল ঘটনা যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য, এমন বকা দিছে থানার ওসি সহ। আবার আরেকজনটা কইছে 7 দিনের ভিতরে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো, আর্মি অফিসার সাবেক আছে। যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন, এরকম মানুষই আমরা চাই কোথাও না কোথাও। তিনি বলছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে যদি লোডশেডিং হয়, এতদিন লোডশেডিং শুনতো কারা? গ্রামে, মানে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাঁও গ্রামে থাকে, প্রবাসীদের পরিবার ম্যাক্সিমামই গ্রামে ভাই লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা তো থাকেই না, এটা ঘন ঘন। এটা বেশ কিছু কারণও আছে। সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয়, তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলা চালাইতে হয়, এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয়। বাট শহরে কারেন্ট যায় না, এটা দেখে আমরা বড় হয়েছি। কারেন্ট যাওয়া মানে গ্রাম অঞ্চলে যাবে, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম সরকারের একজন এত বড় উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে। যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে, গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া। মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত, কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসে বেশি তাপমাত্রা 25-এর যদি মানে ডাউনে নেয় তাহলে এসির কানেকশন বন্ধ করে দিবে। 25-এর কম যদি কেউ এসিতে মানে টেম্পারেচার নামাই দেয়, ঠিক আছে? কারণ এটা ওভার কোল্ড একটা সিচুয়েশন হয়, অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় রাষ্ট্রের। তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায় হবে, আগের মতো শুধু গ্রামে হবে না। খুবই সুন্দর বক্তব্য, 2-4টা লাইনে যথেষ্ট, আমি বুঝছি। তো তিনি বলছেন 2টি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং, আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়, সেটা ওই বিদ্যুৎ বিভ্রাট। তো এই গরমকে মাথায় রেখে রমজানে মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে, তাও 2-3 ঘন্টা লোডশেডিং হয়েছে, সেটা আমরা মেনে নিতে পারি, ওকে ফাইন। বাট লং টার্ম, লম্বা সময় সকালে যায় বিকালে আসে না, এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই। এবং আগামী গরমটা মানে অলরেডি বাংলাদেশে গরম চলতেছে অনেক জায়গায়, তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে, এসি টিভি ফ্রিজ গরম হারে এগুলো চলে, চার্জার ফ্যান ট্যান অনেক কিছু আমরা ইউজ করা লাগে, তো এগুলো বিদ্যুৎ খায়। সরকার ইতিমধ্যেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। তারপরে বলছে যদি লোডশেডিং হয় প্রথমে আমরা ঢাকায় দিব, পর অন্য জায়গায়। কেন?
ঢাকা শহরে এমনও বাড়ি আছে একবারে ফার্স্ট এসি চলে, কারণে অকারণে চলে, বাড়ি ভর্তি লাইটিং, ভাই দুনিয়ার পয়সাটা খরচ করে। এই বিদ্যুৎ করতে গেলে যারা বিল দেয় না তা না, কিন্তু বিল দেয়, তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না। কলকারখানাগুলোকে বিদ্যুৎ দেওয়া উচিত অবশ্যই। উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হতে হবে। আমি ধন্যবাদ এই জায়গায় যে প্রথম, মানে আমরা গরিব জাতি তো ছোট ছোট শব্দ শুনলে খুশি হয়ে যাই, কাজ করি তার আগে প্রশংসা করি, বাট কথা অনুযায়ী কাজ না হলে আবার সমালোচনা করবো। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি না, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাই দিছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপি পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শক বিন্দু কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কি আসছিল আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যাম্পটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দেওয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দেওয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়। বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব? গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে। এই খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জানান করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনদিন কোনো কিছু শুনি নাই, একবার শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে। ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। আমরা সাম্প্রতিক সময় তাকে আমাদের বাংলাদেশে যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে, সেই সামিটের অনুষ্ঠানে 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে
যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই ৭৪-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই ৭৪-এর দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে ১৯৭৪ সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় ৫৩-৫৪ বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই ১৯৭৪ সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি, চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল। ৭৪ সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার ৫৪ পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত। এই কেক বিতরণ করে নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে, জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল ১৯৭৪। ৭৪-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। ৭৪-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। ৭৪-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই ৭৪। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল ৭১ থেকে আপনার পরবর্তী ৭৫-এর আগ পর্যন্ত, ১৫ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে। এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে ৭১ থেকে ৭৫ পর্যন্ত চলমান ছিল। এবং ৭৪-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে। অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত ১৬ বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়। জানেন, কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিষোদ্গার করছে। ১৯৭৪ সালের সেই চিত্র দেখে ইউনূস সাহেব কেঁদেছেন, ইউনূস সাহেব কাঁদিয়েছেন, বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন, আসো তোমরা এই বাংলাদেশে, তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সামিট করছো, যেই বাংলাদেশে একসময় মানুষ খেতে পারেনি। আজ আমাদের কাছে আইডিয়া আছে, আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে, আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে, আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে পরিবেশ আছে, আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায়। এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সমগ্র মানুষকে একত্রিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন। যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন, অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে। সে কারণেই ১৯৭৪ সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ কেন ইউনূসকে দেখতে পারে না? এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ। আওয়ামী লীগ এগুলো শুনতে পারে না। এমন কোন জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছেন যেই জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয়।
কেউ বলছে না যে কথা, সে কথা ইউনূস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই। সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 1974 সালের সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায়। কিন্তু দেখেন, আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা বলি শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক, আমাদের ভুল আছে অনেক, আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই রমজানেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং বাংলার মানুষ সেখানে সুন্দরভাবে সবকিছু পেয়ে যাচ্ছে, খাদ্য দ্রব্য সবকিছু সঠিকভাবে পাচ্ছে। এই যে একটা সুন্দর বাংলাদেশ, সেটা আজকে কিন্তু তারাও অনুভব করছে। অতএব এই বাংলাদেশকে বিনির্মাণ করতে আমাদেরকে ভালো মানুষ দরকার, ভালো মানসিকতার দরকার। আমরা যে সত্যিই জয়ী হওয়া সম্ভব, সত্যিই আমরা বিজয়ী হতে পারি, এর অন্যতম কারণ আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমরা মানব সম্পদকে কাজে লাগাতে যদি পারি, তাহলেই সত্যি বিজয়ী হওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমরা যখন সহজভাবে সবকিছু ভাবছি, তখন একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাও বলেছেন আমার দেশ পত্রিকার একটি লাইভ টক শোতে। প্রিয় দর্শক, আমার দেশ পত্রিকার লাইভ টক শোটি কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই টক শোটি শুনে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রায় 7 মাসের মতো সময়ের পরে গিয়ে আয়নাগর পরিদর্শন করতে যাবেন, আয়নাগর পরিদর্শন করার আগ মুহূর্তে সেই আয়নাগরগুলা দেখার জন্য গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিম। তার টিম সহ দেখার জন্য যাওয়ার পরে তিনি একটি জায়গায় দেখতে পেলেন একটি বালতির মধ্যে কি যেন জিনিসপত্র আছে। ওই বালতিটি ওনার টিমের সদস্যরা যখন উল্টাচ্ছিলেন, তখন দেখতে পেলেন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল জোড়া দেওয়া এবং একটি টাইম বুমের যেই টাইমিং সিস্টেম আছে, ওই সিস্টেম সহ 5টি বোমা একসাথে দেখতে পান। সেটা দেখার পরে তাড়াতাড়ি তারা সেখান থেকে সরে পড়েন এবং সেই বিল্ডিংটি সিলগালা করে দেন। সিলগালা করে দেওয়ার পরে র্যাবকে সেটা জানানো হয়। পরদিন র্যাবের বোমা বিস্ফোরণের যেই উচ্চ লেভেলের পারদর্শীরা আছে, তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা 5টি বোমা এনে 5টি বোমা নিষ্ক্রিয় করেন। এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই আয়নাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে। প্রিয় দর্শক, তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন? এখন এই কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা যদি জানাজানি হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আয়নাগর পরিদর্শনটা ব্যাঘাত সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ উনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো। সেই কারণে উনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসতো। তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আয়নাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দীরা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই লোমহর্ষক কথা থেকে তাজুল ইসলাম সাহেব বললেন যে শত্রুরা থেমে নেই, শত্রুরা এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়। তারা হুমকিতে আছেন, তারা অনেকটাই সিকিউরিটি মানি থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য। বাংলাদেশে আমরা জানি যে গণবসতি, দেশের মানুষ রাস্তাঘাটে যানজটে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই কারণে তাদের উপরে রয়েছে দুষ্কৃতিকারী সেই আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এবং ভারতের পক্ষ থেকে তাদেরকে কিভাবে হত্যা করা যায় বা তাদেরকে কিভাবে শেষ করে দিয়ে এই আয়নাগর প্লাস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ করে দেওয়া যায়। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে ওঠে আমরা ইউনূস সরকারকে চাই না, নির্বাচন চাই, জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, তাহলে এই বোমের সাথে জলদি নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনের কোনো যোগসাজ আছে কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে। কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কিনা তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি, তখন তাজুল ইসলাম বলছেন যে জি, এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটাই তো তাদের হয়তোবা পরিকল্পনা ছিল। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।